গভীর শীতের রাত। ধলেশ্বরীপুর গ্রামটা পুরো শান্ত। রাহুল শহরে পড়াশোনা করে, গ্রামে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে। দরজা জানালা বন্ধ করে ছাদের খোলা বাতাসে একটু বসেছিল। রাতে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তার। সে বসে চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর দূরে একটা পুরনো বট গাছ দেখছিল। গ্রামের লোকেরা সেই বটগাছটাকে বলে মৃত বটতলা, কারণ সূর্য ডোবার পর কেউ সেখানে যায় না। কি এমন আছে সেখানে যে কেউ সূর্য ডোবার পর যায় না? সে মনে মনে প্রশ্ন করল নিজেকে। নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের স্বাগতম। এই রকম হাড় হিমহিম করা গল্পগুলি আরও পেতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। চলুন গল্পটি শুরু করা যাক। পরের দিন সকালে হাটে গিয়ে সে শুনল গ্রামের বৃদ্ধরা বলাবলি করছিল ওই বটগাছের নিচে একটা অতৃপ্ত আত্মা ঘরে। সে মনে মনে ভাবল, আজকালকার ছেলেরা এসব বিশ্বাস করবে না, ভূত বলে কিছু হয় না। সে হেসে বাড়ি চলে এলো। সন্ধ্যের সময় রাহুল তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সামনের চায়ের দোকানে। বাপন হঠাৎ বলল, রাহুল, তুই তো খুব সাহসী, এখানে এসে তো বটতলার গল্প শুনেছিস, তাহলে আজ রাত 12টায় বটতলায় গিয়ে দাঁড়াতে পারবি? রাহুল হেসে বলল, এত বড় কথা, ভূতরুত বলে কিছু নেই। বাপন বলল, ঠিক আছে, তাহলে যা, ভিডিও করে আনবি, না হলে তুই কাপুরুষ। চ্যালেঞ্জটা রাহুলের অহংকারে লাগল। সে বলল, আজ রাতেই যাব। চায়ের দোকানের বৃদ্ধ মালিক তাদের কথাগুলো শুনছিল, হঠাৎ চুপ করে তাদের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত ভয়। সে ধীরে বলল, বাবা, ওই জায়গায় যেও না। রাহুল হেসে উড়িয়ে দিল, কিন্তু বৃদ্ধের মুখটা তখন ফ্যাকাশে। রাত তখন ঠিক 12টা। আকাশে ঘন কালো মেঘ, চারদিকে ঝিঁঝি পোকার শব্দ। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে বটগাছের দিকে হাঁটছে। রাস্তা যত এগোচ্ছে বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ সে বুঝল চারপাশের শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ঝিঁঝি পোকাও চুপ। পুরো জায়গাটা অস্বাভাবিক নীরব। সে মোবাইল ক্যামেরা চালু করল, বলতে লাগল, দেখছিস তো, কিছুই নেই এখানে, তোরা শুধু শুধু এত ভয় পাস। ঠিক তখনই ঝপঝপ ঝপাঝপ শব্দ। তার মাথার উপরে বটগাছের ডালগুলো নড়ে উঠল, কিন্তু বাতাস তো তেমন নেই। রাহুল মাথা তুলে ওপরে তাকালো। তার বুকের ভেতরটা জমে গেল। সে দেখল গাছের ডাল থেকে একটা মানুষ ঝুলছে। প্রথমে সে ভাবল কেউ আত্মহত্যা করেছে, কিন্তু যখন টর্চের আলো পড়ল, রাহুলের হাত কাঁপতে শুরু করল। কারণ সেই মানুষটার মুখ নেই, মুখের জায়গায় শুধু কালো অন্ধকার, আর তার দেহটা ধীরে ধীরে দুলছে। রাহুল পেছনে সরে গেল। হঠাৎ হা 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 একটা কর্কশ হাসির শব্দ। গাছের সব ডাল একসাথে কাঁপতে শুরু করল। তারপর সেই ঝুলন্ত দেহটা ধীরে ধীরে নিচে নামতে লাগল, কিন্তু মাটিতে নামল না, মাঝ আকাশে ভেসে রইল। আর তারপর একটা কণ্ঠস্বর, ভাঙা, ফিসফিসে, এতদিন পরে কেউ এলো। রাহুলের গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। সেই কণ্ঠস্বর আবার বলল, তুই জানিস আমাকে এখানে কেন মেরে ঝুলিয়ে দিয়েছিল? রাহুল কাঁপা গলায় বলল, কে কে তুমি? ছায়াটা ধীরে ধীরে কাছে আসছে। আমি ছিলাম এই গ্রামের মেয়ে, আমার নাম মেঘলা। একদিন গ্রামের কিছু লোক আমাকে ডাইনি বলে মেরে ফেলে। আমি কিছুই করিনি, এই বটগাছেই তারা আমাকে ঝুলিয়ে দেয়। বাতাস ঠান্ডা হতে শুরু করল। তারপর সেই কণ্ঠস্বর ফিসফিস করে বলল, কিন্তু আমি ডাইনি ছিলাম না। হঠাৎ রাহুলের মোবাইল নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ রাহুল অনুভব করল কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে। একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল, তারপর কানে ফিসফিস, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। পরের দিন সকালে ধলেশ্বরীপুর গ্রামে অদ্ভুত এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বটগাছের নিচে সত্যিই রাহুলের মৃতদেহ পাওয়া গেছে। তার দেহটা গাছের ডাল থেকে ঝুলছে। কিন্তু গ্রামের লোকেরা যতটা ভয় পেল, তার থেকেও বেশি ভয় পেল তার মুখ দেখে। কারণ রাহুলের মুখে একটা অদ্ভুত হাসি, যেন সে মৃত্যুর আগেও কিছু দেখে হেসেছিল। চারপাশে লোক জড়ো হয়েছে, মহিলারা দূরে দাঁড়িয়ে কানাকানি করছে। একজন বলল, আমি তো বলেছিলাম
ওই বটগাছটা ভালো নয়। আরেকজন ফিসফিস করে বলল, এটা ওই মেঘলার কাজ। বৃদ্ধ লোকটা যে চায়ের দোকানে বসেছিল সে ধীরে ধীরে বটগাছটার দিকে তাকালো। তার চোখে জল। সে বলল, এই অভিশাপ কবে যে শেষ হবে। রাহুলের বন্ধু বাপন, সুমন আর দীপু খবর শুনে ছুটে এলো। বাপন যখন রাহুলের লাশ দেখল তার শরীর কাঁপতে শুরু করল, কারণ গত রাতেই তো সে রাহুলকে চ্যালেঞ্জ দিয়েছিল। দীপু বলল, এটা পুলিশ কেস হবে, কিন্তু বৃদ্ধ লোকটা বলল, পুলিশ কিছুই করতে পারবে না। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। বৃদ্ধ বলল, কারণ এই মৃত্যু মানুষের কাজ নয়। লোকেরা বৃদ্ধকে ঘিরে ধরল। বাপন কাঁপা গলায় বলল, দাদু, সত্যিটা বলুন। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করল, আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল, নাম ছিল মেঘলা। মেয়েটা খুব শান্ত ছিল, কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা ছিল তার। সে নাকি ভবিষ্যৎ দেখতে পারত। লোকেরা প্রথমে বিশ্বাস করত না, কিন্তু একদিন মেঘলা বলেছিল, পূর্বপাড়ার বড় বাড়িটায় আগুন লাগবে। দুদিন পরে সত্যি সেখানে আগুন লাগে। এরপর থেকে গ্রামের লোকেরা তাকে ডাইনি বলতে শুরু করে। এক রাতে গ্রামের কয়েকজন মাতাল লোক মেঘলাকে ধরে নিয়ে আসে এই বটগাছের নিচে। তারা বলে, তুই ডাইনি, তুই গ্রামের ক্ষতি করবি। মেঘলা কাঁদতে কাঁদতে বলেছিল, আমি ডাইনি না, কিন্তু কেউ তার কথা শোনেনি। তারা তাকে মারতে মারতে এই গাছের ডালে ঝুলিয়ে দেয়। মরে যাওয়ার আগে মেঘলা একটা কথা বলেছিল। বৃদ্ধের গলা কাঁপতে লাগল। সে ধীরে বলল, সে বলেছিল, যারা আমার মৃত্যু জন্য দায়ী তারা কেউ বাঁচবে না। চারপাশে নিস্তব্ধতা। সেদিন রাতেই গ্রামের কয়েকজন লোক আবার বটগাছটার কাছে গেল, কারণ পুলিশ আসবে, তার আগে লাশ নামাতে হবে। 4 জন লোক দড়ি কেটে রাহুলের দেহ নামালো। হঠাৎ তাদের একজন বলল, ওইটা কি? সবাই ওপরে তাকালো। গাছের ডালে 2টা ছায়া দুলছে, কিন্তু সেখানে তো এখন কেউ নেই। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, আর তারপর গাছের ডাল থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠল, আয়, তোদের জন্য অপেক্ষা করছিলাম। লোকগুলো আতঙ্কে দৌড়ে পালালো। সেই রাতেই বাপন ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল রাহুলের মৃত্যুর জন্য সে দায়ী। তখন রাত প্রায় 3টে। হঠাৎ তার ঘরের দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। বাপন ভয়ে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে একটা কণ্ঠস্বর এলো, খুব পরিচিত কণ্ঠস্বর, আমি রাহুল। বাপনের বুকের ভেতরটা জমে গেল, কারণ সে জানে রাহুল তো মারা গেছে। ধীরে ধীরে দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাপন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে রাহুল, কিন্তু সে আর আগের রাহুলময়। তার মুখ ফ্যাকাশে, চোখ পুরো কালো, আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। তার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লম্বা চুলে মুখ ঢাকা। হঠাৎ ঘরের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। বাপন কাঁপা গলায় বলল, রাহুল, তুই? রাহুল ধীরে মাথা তুলল। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দটা এলো অন্য কারো কণ্ঠে, একটা ভাঙা ঠান্ডা কণ্ঠে। রাহুল আর নেই, সে এখন আমার। মেয়েটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চুল বাতাসে উড়ছে। হঠাৎ সে মাথা তুলল। বাপনের বুকের ভেতরটা থেমে গেল, কারণ সেই মুখটা ভয়ঙ্কর। গলায় গভীর দাগ, চোখ দুটো লাল, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, আমি মেঘলা। বাপন কাঁপতে লাগল। সে হাঁটুতে বসে পড়ল। আমি কিছু করিনি, আমি শুধু মজা করেছিলাম। মেঘলা ধীরে বলল, মজা? তার চোখ হঠাৎ রক্ত লাল হয়ে গেল। 30 বছর আগে যারা আমাকে মেরেছিল তারাও বলেছিল এটা মজা। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মেঘলা ধীরে হাত তুলল। হঠাৎ বাপনের মাথার ভেতর ছবি ভেসে উঠতে লাগল। সে দেখতে পেল 30 বছর আগের সেই রাত। গ্রামের কয়েকজন লোক মেঘলাকে মারছে। তাদের মধ্যে একজন ছিল বাপনের দাদু। বাপন চিৎকার করে উঠল, না না। মেঘলা ঠান্ডা গলায় বলল, তোর পরিবারই আমাকে মেরেছিল, তাই তোদের রক্তই হবে আমার প্রতিশোধ। রাহুলের দেহটা হঠাৎ সামনে এগিয়ে এলো। তার চোখে তখন শুধু অন্ধকার। বাপন হঠাৎ উঠে দরজার দিকে দৌড়াতে দিল, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের সব জানালা বন্ধ, বাতি নিভে গেল, পুরো ঘর অন্ধকার। হঠাৎ চারিদিকে ফিসফিস শব্দ, পালাতে পারবি না, পালাতে পারবি না তুই। বাপন কাঁদতে লাগল। হঠাৎ সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। তার একটাই লক্ষ্য, বটগাছটা।
বাপন দৌড়াতে দৌড়াতে বটগাছের কাছে পৌঁছল। রাত তখন প্রায় ৩টে। আকাশে মেঘ, বাতাস অদ্ভুত ঠান্ডা। হঠাৎ সে দেখল গাছের ডালে অনেকগুলো ছায়া দুলছে। শুধু ২টা নয়, অনেকগুলো, যেন অনেক মানুষের আত্মা সেখানে আটকে আছে। হঠাৎ মেঘলার কঞ্চ ভেসে উঠল, এখানেই আমার কবর। বাপন মাটির দিকে তাকাল। বটগাছের নিচে মাটি একটু উঁচু, যেন কেউ সেখানে কিছু পুঁতে রেখেছে। মেঘলা বলল, আমার দেহটা কেউ কখনো কবর দেয়নি, আমি এখনো অপেক্ষা করছি। বাপন হঠাৎ মাটি দিয়ে হাত দিয়ে খুঁড়তে শুরু করল। তার হাত কাঁপছে। কিছুক্ষণ পর মাটির নিচে একটা পুরনো হাড় বেরিয়ে এলো, একটা মানুষের কঙ্কাল, মেঘলার দেহ। বাপন কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে মুক্তি দেব, আমাকে ছেড়ে দাও। হঠাৎ বাতাস খুব জোরে বইতে শুরু করল। মেঘলার আত্মা ধীরে ধীরে সামনে এলো। তার চোখে তখন আর রাগ নেই, শুধু গভীর দুঃখ। সে ফিসফিস করে বলল, আমাকে আগুন দাও। বাপন শুকনো ডাল জড়ো করল, তারপর আগুন জ্বালালো। ধীরে ধীরে মেঘলার কঙ্কাল আগুনে পুড়তে লাগল। হঠাৎ গাছের সব ছায়া একসাথে চিৎকার করে উঠল। তারপর সব শান্ত। সকাল হলে গ্রামের লোকেরা দেখল বাপন বটগাছের নিচে বসে আছে, চারপাশে ছাই। বৃদ্ধ লোকটা এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? বাপন ধীরে বলল, মেঘলা মুক্তি পেয়েছে। বৃদ্ধ একটু হাসল, কিন্তু তার চোখে অদ্ভুত রহস্য। সে ধীরে বলল, মুক্তি? তারপর সে বটগাছের দিকে তাকাল। বাপনও তাকাল। তার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ গাছের ডালে এখনো ২টা ছায়া দুলছে, একটা রাহুল আর একটা মেঘলা। আর বাতাসে ভেসে এলো একটা ফিসফিস শব্দ, সব আত্মা মুক্তি পায় না, কিছু আত্মা চিরকাল অপেক্ষা করে। বটগাছটা তখন আবার নড়ে উঠল, আর দূরে কোথাও থেকে ভেসে এলো হাসির শব্দ।